আরিশা নিজের সাফাই গাওয়ার মতো করে জবাব দেয়, তুই যা উশি, আমি অপেক্ষা করছি। ভাইয়া কখন থেকে ডাকছে, দরকারি কিছু হয়তো। কত যে দরকার তা আমি জানি না ভেবেছো? গেলেই জাপটে ধরবে। এই লোকের মাথায় ভূত উঠেই থাকে, শান্তি দিবে না আমাকে। সাদে কি ঘাপটি মেরে এখানে বসে আছি? কিরে বেদব, একা একা কি বিড়বিড় করছিস? যা, বাবুর সাথে যা, দেখ কেন ডাকছে ও। বউ হস না তুই ওর? ওর ভালো মন্দ তো এখন তোকেই দেখতে হবে। উষাকে ঠাই বসে থাকতে দেখে কিছুটা ধমকের স্বরেই কথাটা বলল মারিয়া জামান। সাগর হতাশ হলো। এই মেয়ে তার থেকে পালিয়ে বাঁচতে পারবে নাকি? রিপ্তিহাত ভুইয়া সাগরকে তো এখনো চিনেনি, সময় এলেই মজা বুঝাবে, এসব ভেবেই অধরকোণে বাঁকা হাসে সাগর। সেই সময় সেখানে নাবিল ভুইয়াও উপস্থিত হন। সাগর আর নেহালের উদ্দেশ্যে বলে, রাস্তাতেই আছে, চাচ্চু চলে আসবে। কেন ওদেরকে খুঁজছো কেন? কি দরকার মামু, আমাদেরই বলো না। তো এতে এত ভাবার কি আছে? আমি আর নেহাল যাচ্ছি এক্ষুনি, তুমি চিন্তা করো না। কি রে, নেহাল যাবি না নাকি আমি একাই যাব? নেহাল মামার কথা শুনে কিছুটা চিন্তায় মগ্ন ছিল। সাগরের ডাকে নিজের জ্ঞান ফিরে পেল। হকচকিয়ে উঠে উত্তর করল, হ্যাঁ হ্যাঁ, যাব না কেন, চলো বের হই। সাগর বলল, তুই একটু বস, আমি রুম থেকে আসছি। নেহাল বিবশ হয়ে বসে রইল নিজের জায়গায়। মাথায় কত চিন্তা কিলবিল করছে। সুজানাকে নিয়েও ওর মনে এমন অনুভূতি হয়নি যেটা ওই যারা মেয়েটাকে নিয়ে হচ্ছে। ওই মেয়েটার এভাবে এড়িয়ে যাওয়া যেন নেহালকে ভিতর থেকে ভেঙে দিয়েছে। সে তো যারার চোখে নিজের জন্য মায়া দেখেছিল, যদিও খুব অল্প দিনের পরিচয় তাদের। সাদে আর লিপ্টেই কয়েকবার দেখা হয়েছিল ওই চার চোখ ওয়ালির সাথে, আর যতবারই দেখা হয়েছে ততবারই না চাইতেও ঝগড়া করেছে। আর কোনো মেয়ে অবশ্যই এমন ছেলেকে নিয়ে ভাববে না। নিজের মনেই কত কিছু ভেবে নিচ্ছে সে। বুকটা অস্থির হয়ে যাচ্ছে রীতিমতো। এদিকে সাগরকে এত রাতে বাসা ছাড়তে দেখে যেন সবচেয়ে খুশি উষাই হয়েছে। যাক, এই বেটা এবার চলে গেছে, সে আরামসে শাড়ি পরতে পারবে। আজকে রাস্তায় যে জ্যাম, কোন রাতে বাসায় ফিরবে কে জানে। ততক্ষণে সে ঘুমিয়েও যাবে। সাগর রুমে গিয়ে 10 মিনিটের মতো অপেক্ষা করেছিল। ভেবেছিল এবার হয়তো উষা আসবে, কিন্তু না, ওকে হতাশ করে দিয়ে উষা সত্যি সত্যি আসেনি। অদ্ভুত, এভাবে পালিয়ে বেড়ানোর কি আছে? ঠিক আছে, সেও দেখবে এভাবে কতক্ষণ পালিয়ে বেড়াতে পারে। সুযোগ দিচ্ছে, ছাড় দিচ্ছে, তাই বলে ছেড়ে তো আর দেয়নি। সাগরকে ইগনোর করা হচ্ছে তো, সেও দেখিয়ে দিবে ইগনোর কত প্রকার ও কি কি। এক বুক হতাশা নিয়েই নিজের ঘর ছাড়ল সে। ড্রেস চেঞ্জ বলতে শুধু টি শার্টটাই চেঞ্জ করেছে। ব্ল্যাক ঢিলা গ্যাবার্ডিন প্যান্টের সাথে শর্ট হাতার জলপাই রঙের টি শার্ট পরেছে। শুভ্র আননে মানিয়েছে তা। সাগর নিচে এসে একবারও উষার দিকে তাকায়নি। ড্রয়িং রুমে এসে নেহালের উদ্দেশ্যে বলল, চল নেহাল, হয়ে গেছে আমার। চলো। আরিশা ওদেরকে উদ্দেশ্য করে বলল, সাবধানে যেও ভাইয়া, রাস্তায় অনেক জ্যাম, তার উপর বাজি টাজিও ফুটানো হয়েছে। সাগর ওর দিকে তাকিয়ে ঠোঁটজোড়া প্রসারিত করে হাসল শুধু। উষা তার দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে, চোখ দুটি বড় বড় করে খেয়ে ফেলার লুক নিয়ে তাকিয়ে আছে। ইস, তার বরটা কত হ্যান্ডসাম। চুল কাটা হয় না বলে কেমন বড় বড় হয়ে আছে, ঘাড়ের থেকে একটু নিচে নেমেছে, এতটাই বড় হয়েছে চুল। বেশ দেখতে গুন্ডা গুন্ডা লাগলেও কি সুন্দর স্মার্টলি স্ল্যাট করে রেখেছে। দেখেই কেমন নেশা লেগে যাচ্ছে। উষাকে এমন নির্লজ্জের মতো তাকিয়ে থাকতে দেখে আরিশা নিজেই বিব্রত বোধ করছে। ভাইয়ের সামনে নাক কাটা যাচ্ছে তার, অথচ এই মেয়ে দিন দুনিয়া ভুলে বসে আছে। উষার হুঁশ ফিরে আরিশার খোঁচা মারায়, নিজের হুঁশে ফিরে উষা। কিন্তু খেয়াল করে দেখল এই যে সে এতক্ষণ ধরে সাগর ভাইয়ের দিকে তাকিয়েছিল, একবারের জন্য সাগর ভাই তার দিকে তাকায়নি। বড়ই আশ্চর্য হয় উষা। মুহূর্তেই উষাকে কেমন বিচলিত হতে দেখা যায়। ভিতরে ভিতরে কিছু একটা জ্বলছে। কেন তার দিকে দেখছে না তার সাগর ভাই? সবার সাথেই তো কথা বলছে, কি সুন্দর মা, চাচি, চাচু আর বাবার সাথে কথা বলছে। আরিশার সাথেও কথা বলল, কই তাকে তো কিছু বলল না। সাগর আর নেহাল সবার থেকে বিদায় নিয়েই বেরিয়ে গেল। উষা কেমন অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে সাগরের গমন পথে। ওর এখনো বিশ্বাস হচ্ছে না সাগর তাকে এভাবে কিছু না বলে চলে গেল। সে তো যতবারই বাইরে যায় ততবারই বলে যায় তাকে,
তবে আজ কেন বলল না? মুহূর্তেই নিজের করা কুকর্মের কথা মাথায় আসে, সঙ্গে সঙ্গে দাঁত দিয়ে জিভ কাটে। সে কি একটু বেশি করে ফেলেছে? একদম ঠিক আছে। এখন খারাপ লাগছে কেন? ভাইয়া তোকে কতবার ডাকলো, তুই তো শুনিসনি। উষা জবাব দিল না আর। দোষ তো তার নিজেরই। সমস্যা নেই, কতক্ষণ আর রাগ করে থাকবেন উনি? কোলাহলপূর্ণ শহরের নিকষ কালো আকাশ, আর তারই পশ্চিম দিগন্তে এক টুকরো কুমারী চাঁদ লাজুক ভঙ্গিতে মাথা তুলে আছে। দেখে মনে হচ্ছে অভিনন্দ সুন্দর এক কিশোরী তার রূপলি আঁচল মেলে ধরেছে খোলা আকাশের বুকে। চারপাশে এক অদ্ভুত নীরব আনন্দ। গলির মোড়ে মোড়ে কেনাকাটার কোলাহল ধীরে ধীরে স্মিত হয়। হাওয়ায় ভেসে বেড়ায় সেমাইয়ার চিনির গন্ধ। ওই চিকন চাঁদ ঈদের আগমনী সুর হয়ে ভেসে আছে। এক ফালি আলো, যার সঙ্গে ছড়িয়ে আছে দীর্ঘ প্রতীক্ষার পূর্ণতা, ভালোবাসার নরম আবেশ। সারা মাসের সাধনা, ত্যাগ আর প্রার্থনার পর এই চাঁদটি ঘোষণা দেয় আগামীকাল নতুন আনন্দের সকাল, পবিত্রতার নতুন সূচনা। শহরের এ প্রান্ত থেকে ওই প্রান্ত প্রত্যেকটি কোণা নতুন সাজে সাজানো হয়। আকাশে ভেসে বেড়াচ্ছে সারি সারি ফানুস। দূর দূরান্ত থেকে ভেসে আসছে আতশবাজির শব্দ। বাচ্চাদের হাসি ঠাট্টা, আর বাতাসে ভেসে বেড়াচ্ছে মেহেদির সুঘ্রাণ। সাগর আর নেহাল যখন তার চাচার বিল্ডিংয়ের নিচে এসে থামে তখন মধ্যরাত, অথচ পুরো বিল্ডিংটা তখনও সজাগ। ছাদ থেকে ভেসে আসছে মানুষের কোলাহল। নেহালের কালো গাড়িটা যখন গেট পেরিয়ে গ্যারেজে ঢুকে যারার আনমনা মন তখনই সেটা খেয়াল করে। মনটা ভীষণ খারাপ। যতই চারদিকে হাসি ঠাট্টা থাকুক না কেন, ভিতরে ভিতরে কিছু একটা তাকে পুরাচ্ছে। ওই গাড়িটা দেখে সে আর দেরি করলো না। কেন জানি মনে হচ্ছে মানুষটা তার জন্যই এসেছে। তড়িৎ বেগে উঠে দাঁড়ালো যারা। সময় ব্যয় না করে লিফটের দিকে পা বাড়ালো। সাগর আর নেহাল লিফটের জন্য অপেক্ষারত। পাশের লিফটটা নষ্ট। নেহাল বুঝে পায় না এই বাসায় সব সময় খালি লিফটটাই নষ্ট থাকে কেন। বিরক্তি বাড়ছে তার। মনটা চূড়ান্ত অস্থির হয়ে আছে। যত সামনে এগোচ্ছে তত যেন অস্থিরতা বাড়ছে। দুরু দুরু করছে বুক। বেইমান মনটা না চাইতেও সাক্ষাৎ চাইছে এক রমণীর। লিফটের নিজস্ব শব্দ তুলেই খুলে গেল তা। একদম আচানক সামনে ভেসে এলো এক অনাকাঙ্ক্ষিত মুখশ্রী। নেহাল একবার দেখল সেই উজ্জ্বল শ্যামবর্ণা মুখটা। সাত পাঁচ না ভেবে নিজেকে নিয়ন্ত্রণে রাখল। এই রমণীর দিকে তাকিয়ে থাকার কোনো অধিকার তার নেই, কিন্তু মস্তিষ্ক এই কথা বললেও মন তা মানতে নারাজ। সাগর আর নেহাল দুজনেই বেশ অপ্রস্তুত হয়ে পড়েছে। যারার সাথে তার দেখা হয়েছে একবার, বাদবাকি কথা গালিবার নেহালের থেকেই জেনেছে। সাগর চোরা চোরা চোখে একবার ভাইয়ের দিকে তাকালো, তারপর নেহালের দৃষ্টি আকর্ষণ করতে গলা খাকারি দিল। কাজও হলো তাতে। নেহাল ঘাড় ঘুরিয়ে তাকালো সাগরের দিকে, চোখে প্রশ্ন। এ কি, এত রাতে আপনারা আমাদের বাসায়? নেহাল না চাইতেও ফট করে উত্তর করল, সরি মিস, বিল্ডিংটা আপনার একার না, আমাদেরও সমান অধিকার আছে। তা তো অবশ্যই, তাই এত রাতে কেউ আসে? বাসাটা যেহেতু আমাদের, তাই যখন খুশি তখন আসব। আপনার কোনো সমস্যা মিস চার চোখওয়ালি? যারা রেগে মেগে বোম হয়ে গেল। সমস্যা কি এই লোকের? সব সময় এই অদ্ভুত নামে ডাকে। সে রাগে ফুঁসে উঠে বলল, সমস্যা আমার না মিস্টার, আপনার। আমার চোখে কোনো চশমা নেই, তাও এমন অদ্ভুত নামে ডাকছেন। সাগর চুপ রইল দুজনের মধ্যে। সে যে আগ বাড়িয়ে লিফটে উঠে যাবে তাও পারছে না। তার মনটা তো ভালো না। আজ সারাদিনে একবারও বউকে কাছে পায়নি, একটু আদরও করতে পারেনি। কোথায় সে ভাবছে দ্রুত বাসায় যাবে, বউকে কষে একটু আদর করবে। রাতটা তো ফুরিয়েই যাচ্ছে। সাগর এবার নিজেই গোমট স্বরে বলল, আপু, আসলে আমরা এখানে একটু কাজে এসেছি, পথটা ছাড়লে একটু সুবিধা হতো। যারার হাসি হাসি মুখটাতে আষাঢ়ের মেঘ নেমে এলো। সে তো অন্য কিছু ভেবেছিল। পাশে নেহাল গা ছাড়া ভাব নিয়ে দাঁড়িয়েছে, বলছে না কিছুই। নেহালের নির্লিপ্ততা যেন যারাকে আরও পুড়াচ্ছে। লোকটা একবার জানতেও চাইল না যে সে কেন ফোন দেয়নি, নাকি যারা তাকে নিয়ে যেমনটা ভাবে এই লোকটা তাকে নিয়ে তেমনটা ভাবে না। হয়তো সেদিন ফর্মালিটি দেখাতেই কাট দিয়েছিল। নেহালকে কিছু বলতে না দেখে অভিমানী মন আহত হলো। কোথায় সে দৌড়ে এসেছে লোকটার সাথে একটু কথা বলবে বলে, আর সে যারা আর কথা বাড়ালো না, সরে দাঁড়ালো লিফটের সামন থেকে। নেহাল আগে আগে গেল। সে ঠিকই যারার অস্থিরতা টের পেয়েছে।
হাসি হাসি মুখটা কেমন অন্ধকার হয়ে গেছে সেটাও নজরে এসেছে। সাগর আর যারার অগোচরে মৃদু হাসল সেও, তবে লিফটে উঠে ঘুরে দাঁড়াতে দাঁড়াতে নিজেকে আবারও গম্ভীর করে নিল। যারা তখনও তার দিকে তাকিয়ে। লিফট বন্ধ হয়ে যাবে সেই মুহূর্তে তড়িঘড়ি করে সেও ভিতরে গেল। কর্কশ কণ্ঠে বলল, আপনারা কেমন? এইটুকুও ম্যানার্স নেই? ঈদের দিন যে শুভেচ্ছা জানাতে হয় সেটাও জানেন না? আমাদের না হয় ম্যানার্স নেই ম্যাডাম, আপনার তো ম্যানার্সের ফ্যাক্টরি। আপনি কেন ঈদের শুভেচ্ছা জানালেন না? নেহালের উত্তরে যারা একটু দমে গেল। ঠিকই তো, সে নিজেও তো কিছু বলেনি। সাগর নেহাল দুজনেই যারার নত মুখ পানে তাকিয়ে ঠোঁট টিপে হাসে। সাগর আর নেহালকে বেশি খোঁজাখুঁজি করতে হয়নি। 4-5টা রিপোর্ট তারা বেডসাইড টেবিলের উপরই পেয়ে যায়। ঘুরে ঘুরে দেখে ঘরে আরও কিছু আছে নাকি নিয়ে যাওয়ার মতো। তেমন কিছু না পেলেও উষার আর নাহিদ ভুইয়ার কয়েকটা জামা কাপড় পেল। কাবার্ডে ব্যাগও ছিল, তাই সঙ্গে নিয়ে নিল। যখন বের হবে তখনই আচমকা কলিং বেল বেজে ওঠে। নেহালের কপালে গুটি কয়েক ভাঁজ পড়ে। সাগরকে রেখে সেই গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতে আবারও দৃশ্যমান হয় কাঙ্ক্ষিত সেই মুখ, ট্রে হাতে দাঁড়িয়ে, সেমাই আর পুডিং নিয়ে এসেছে। যারা এমনভাবে নেহালকে পাশ কাটিয়ে ঘরে ঢুকলো যেন কেউ ছিলই না সামনে। নেহাল ঠোঁট কামড়ে হাসে যারার এমন আচরণে। সাগর ড্রয়িং রুমেই ছিল। টেবিলের উপরে ট্রেটা রাখতে রাখতে যারা বলে, ঈদের দিন এসেছেন আমাদের বাসায়, খালি মুখে তো আর ফিরিয়ে দিতে পারি না, তাই টুকটাক যা আয়োজন ছিল তাই নিয়ে এসেছি। সাগর কৃতজ্ঞতা প্রকাশ করে হাসল খানিকটা। শুক্রিয়া আপু, এসবের কোনো দরকার ছিল না। সন্ধ্যার পর থেকে এটা সেটা খাওয়া হচ্ছেই। তাতে কি, আমাদের বাসায় তো আর খাওয়া হয়নি। আর কথা বাড়াবেন না, তা খেয়ে নিন। নেহাল তখনও দরজায় ঠেস দাঁড়ানো। যাক, মেয়েটার ঘটে তাহলে শয়তানি ছাড়া বুদ্ধিও আছে। সাগর নিজেও আর না করতে পারেনি। মেয়েটা নিয়ে এসেছে, ফিরিয়ে দিলে খারাপ দেখায়। তবে নেহালকে এগোতে না দেখে সেও সেভাবেই বসে থাকে। সাগর নেহাল দুজনেই একটু একটু করে পুডিং খেয়ে নেয়, শুধু খাওয়ার পরিমাণটা খুবই অল্প। সবশেষে ঘর ছেড়ে বের হওয়ার জন্য তৈরি হলো। যারা এগিয়ে গিয়ে টেবিল থেকে ট্রেটা হাতে নিতেই নেহালের বিড়বিড় করে বলা বাক্যটা কর্ণকুহর হলো। নেহাল বিড়বিড় করে বলছে, নম্বর দিয়েছিলাম, কল দেননি, আর এখন আধিক্যতা দেখাতে এসেছেন। যারা প্রত্যুত্তরে কিছু বলল না। দরজার বাইরে এসে ঠায় দাঁড়িয়ে রইল। সাগর মৃদু হেসে বলল, আমাদের বাসায় কিন্তু আপনার দাওয়াত রইল আপু, অবশ্যই আসবেন কেমন? সাগর কথা শেষ করেই আগে আগে লিফটের দিকে এগিয়ে গেল। সাগরের কথায় যারাও বিড়বিড় করলো। মাথা মোটা, দাওয়াত দিল অথচ ঠিকানা দিল না, কোন জোশ? নেহালও এগিয়ে যাচ্ছিল, কিন্তু তার আগেই একটু মৃদুস্বর শুনতে পেল। কার্ডটা আসলে আমি হারিয়ে ফেলেছিলাম, তাই কল দিতে পারিনি। নেহাল কিছু বলল না, একদম জোড়া কদমে এগিয়ে এসে থামল জারার সামনে। পকেট থেকে ফোনটা বের করে সাবলীলভাবেই সেটা এগিয়ে দিল জারার দিকে। যারা অবাক হয়, ফোনের দিকে তাকিয়ে আবারও নেহালের দিকে তাকায়। যারা ভ্রুজোড়া কুঁচকে জিজ্ঞাসু দৃষ্টিতে নেহালের দিকেই তাকিয়ে। নেহাল চোখে ইশারা করলো হাতে রাখা ফোনটার দিকে, ধীরস্বরে বলল, নম্বর। এতক্ষণে যেন ব্যাপারটা বোধগম্য হয় জারার। মুচকি এসে সেও ফোনটা হাতে নিয়ে নিজের নাম্বার টাইপ করতে থাকে। কাজ শেষে ফোনটা এগিয়ে দিতেই সেটা পকেটে পুরে সামনে এগুতে থাকে। যারা অপলক তাকিয়ে থাকে সেদিকে। এরই মধ্যে ভেসে আসে নেহালের গমগমে স্বরে বলা কথা, ধানমন্ডি, এলিফ্যান্ট রোড, 3 নম্বর বাড়ি, 2তলায় বাড়ি, খান ভিলা। যারা থতমত খায় নেহালের কথায়। কি বলল? বাসার ঠিকানা দিল লোকটা। তাহলে কি জারার কথা সে শুনে ফেলেছে? জারার চোখে মুখে হতবাকতা। নেহাল পিছন ঘুরে ঠোঁট কামড়ে দুষ্টু হাসে, বাম চোখ টিপ দেয়। রাফিদ সাদাব বাসায় পৌঁছেছে পর থেকেই সাদাফ আরিশার যুদ্ধ শুরু হয়ে গেছে। দুটো একদণ্ড চুপচাপও থাকতে পারে না। এই যেমন আরিশা এক হাত পুরোটা মেহেদি নিজে দিচ্ছে, আর এক হাতে উষা দিয়ে দিচ্ছে। উষা যেটা দিয়ে দিচ্ছে ওইটা শুকিয়ে গিয়েছে, কিন্তু আরিশার দেওয়া এখনো হয়নি। হাতের তালুর ডিজাইন শেষে আঙ্গুলে দিবে। ঠিক সেই মুহূর্তেই সাদাফ হুড়মুড়িয়ে এসে বসে আরিশার পাশে, হাত দুটি টেনে নিয়ে বলে, দেখি কেমন মেহেদি দিলি। বলেই উল্টে পাল্টে হাত দেখতে থাকে। কিন্তু হতাশার বিষয় হলো কোথাও সাদাফের নাম নেই। মুহূর্তেই যেন ফুরফুরে মেজাজটা বিগড়ে যায়।
সে টিস্যুও নেয় না, নিজের হাতের সাহায্যেই আচানক পুরো হাতের মেহেদি লেপটে দেয়। আরিশা হতবাক, যেন সে বুঝতেই পারছে না কি ঘটল এই মুহূর্তে। ব্যাপারটা বোধগম্য হতেই নিজের 2 হাতের সাহায্যে সাদাফের গলা খামচে ধরে, সেই সাথে ঘর কাঁপিয়ে চিৎকার দিয়ে ওঠে। মারিয়া জামান আর লিপি বেগম কিচেন থেকে দৌড়ে আসে ড্রয়িং রুমে, কি হলো তা দেখতে। একচোট ঝগড়া তখনই হয়ে গেছে। সাদাফ এখন কিছুটা গুটিয়ে গুটিসুটি মেরে বসে আছে নিজের রুমে। আরিশার ওই মেহেদিটা ইনস্ট্যান্ট মেহেদি ছিল। মামিমারা গাঢ় রং পছন্দ করে বলেই সেই মেহেদি দিয়েই উষা আর আরিশা দুজনকে মেহেদি দিয়ে দিয়েছে। কালার ভালো বলে নিজের হাতেও একটু দিচ্ছিল সে, কিন্তু শান্তি পেল কই, ছেলেটা সব নষ্ট করে দিল। ফলস্বরূপ সাদাফের 2 গালই গাঢ় লাল হয়ে আছে। সাবান দিয়ে কয়েকবার ঘষেছে, তবুও উঠছে না। বেচারা বড়ই অসহায় এখন। কাল ভালো ভালো ছবিও সে তুলতে পারবে না। মানুষের সামনে যাবে কি করে এই গাল নিয়ে? মেয়েটার প্রতি রাগটা তরতরিয়ে বাড়ছে। সেও এই মেয়েকে ছেড়ে দিবে নাকি? রাস্তা খালি থাকায় খুব দ্রুতই বাসায় ফিরতে পেরেছে সাগর আর নেহাল। এখন আবার আরিশাকে নিয়ে নিজেদের বাসায় যেতে হবে। কলিং বেল বাজাতেই আরাব দরজা খুলে দিল। সাগর নির্লিপ্ত ভঙ্গিতে পা বাড়িয়েছিল সামনে, কিন্তু সামনে তাকাতে পা জোড়ার গতি শিথিল হয়। অন্তর্পুটে খেলে যায় একরাশ মুগ্ধতা। তার আত্মহরিণী তার দেওয়া প্রথম শাড়িটা গায়ে জড়িয়েছে, ভাবতেই মনের মাঝে শীতল স্রোত বয়ে যাচ্ছে। সাগর কেমন নির্বিশেষ তাকিয়ে থাকে উষার দিকে। ওই শুভ্র অননে খয়েরি রঙের সোনালি পাড়ের শাড়িটা অন্য এক মায়ার আলো ছড়িয়েছে চারপাশে। শিউলি ভেজা ভোরের মতো নিটল মুখে খয়েরি গাঢ়তা আর সোনালি ঝলক মিলেমিশে এক স্বর্গীয় আবেশ তৈরি করেছে। দেখে মনে হচ্ছে রূপকথার কোনো অচেনা পরী ভুল করে এসে দাঁড়িয়েছে পৃথিবীর ভিড়ে, নিজের সৌন্দর্যে চারপাশকে নিঃশব্দ করে দিয়ে। সাগরের হৃদস্পন্দন গাঢ় হয়, পা দুটি অসাড় হয়ে আছে, দেহের শক্তি ফুরিয়ে এসেছে। তাকে মারতেই বুঝি এত আয়োজন উষার? উষা কি ভেবেছে তার সাগর ভাই যাওয়ার আগে তাকে লক্ষ্য করেনি? বেশ লক্ষ্য করেছে। সেটা এই অবোধ মেয়েটা বুঝলে কি আর তখন ওইভাবে ইগনোর করত? ইগনোরের কথা মাথায় আসতেই মস্তিষ্কটা সচল হয়, রাগটা জ্বলে ওঠে। মুহূর্তেই নজর সরিয়ে ফেলে সাগর, হাঁটা ধরে ঘরের উদ্দেশ্যে। উষার নিজের হাতে মেহেদি দেওয়া শেষ, শুকিয়েও গেছে কখন। এখন আবারও মারিয়া জামানের হাতে মেহেদি দিতে ব্যস্ত, তাই আর চোখ তুলে তাকায়নি সে। আর এই সুযোগে অনেকটাক্ষণ সাগর উষাকে দেখতে পেরেছে। উষার জ্ঞান ফিরে লিপি বেগমের কথায়। লিপি বেগম আর মারিয়া জামান মাত্রই হাতের কাজ সেরে বাচ্চাদের সাথে এসে বসেছে। ভাত খাবি না বাবু? নেহাল, ফ্রেশ হয়ে নাও, সবার খাওয়া শেষ, তোমরা দুজনেই বাকি আছো। বড় আম্মুর কথায় চট করে মাথা তুলে উষা। নজর তার সায়ন্দ্রিলের আব্বুর উপরেই স্থির। সে যে শাড়ি পরেছে এটা কি দেখেনি লোকটা? তার দিকে তাকায়নি, খেয়াল করেনি তাকে? সে তো শাড়ি খুলে ফেলতো, কিন্তু আরিশা এখনও আছে তাই খুলেনি। আবার সাগর ভাইও রেগে আছে, তাই তো বুদ্ধি করে এই শাড়িটাই পরেছে সে। কিন্তু তাই লোকটা তাকে এক পলকও দেখেনি। এখনও কেমন মায়ের দিকে তাকিয়ে কথা বলছে, যেন আশেপাশে কেউ নেই। আসছি, খাবার দিয়ে দাও। নেহাল নিজেই ফ্রেশ হতে যায়। লিপি বেগম তখনও মারিয়া জামানের থেকে শুনছেন দুজনের কথা, তাই নিজ থেকেই আগ বাড়িয়ে বললেন, উষা, যা তো মা, দেখ তোর স্বামীর আর ভাইয়ের কি কি লাগে, খাবার বেড়ে দে দুজনকে। শাশুড়ির কথায় উষার মুখে কিছুটা রক্তিমাভা ফুটে ওঠে। সবার সামনে এভাবে বললে তো লজ্জা লাগবেই। উষা কিছুটা সময় নেয়। মেহেদি দেওয়া যখন হাফ শেষ হয়েছে, তখন নেয়াল এসে বসেছে টেবিলে। উষা নিঃশব্দে উঠে দাঁড়ায়, কিচেন থেকে সব এনে রাখে নেহালের সামনে। হাসি মুখে নিজের খাবারটা বেড়ে দেয় ভাইকে। নেহাল বসে থাকে সাগরের অপেক্ষায়, সে এলেই খাওয়া দাওয়া শুরু করবে। উষা সাগরের জন্য খাবার সাজায়নি, সাগর এলেই সাজিয়ে দিবে। সাগর গায়ের জামা বদলে ট্রাউজার আর টি শার্ট পরে নেয়। ফ্রেশ হয়েই এসে বসে ডাইনিংয়ে, প্রতিটা পদক্ষেপ তার নিঃশব্দে ফেলা। উষা বেশ লক্ষ্য করছে সাগর ভাই তার সাথে কথা বলছে না, তার দিকে তাকাচ্ছেও না। আহত হয় উষা, অনুশোচনা হয় তার। তখন কথা শুনলে আর এমন হতো না। লোকটা কি আর করতো, না হয় একটু আদরিত করত। সাগর চেয়ারে বসতেই উষা প্লেট এগিয়ে দেয়, কিন্তু উষাকে অবাক করে দিয়ে সাগর উষার হাত থেকে ছো মেরে প্লেটটা নিয়ে নেয়।
নিচ থেকেই প্লেটে খাবার সাজিয়ে নিয়ে খাওয়া শুরু করে। উষার বুকটা মুচড়ে ওঠে, কান্নাগুলো দলা পাকিয়ে এসেছে, চোখ ফেটে কান্না করতে ইচ্ছা করছে। নিঃশব্দে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ছে। নেহাল অসহায় নেত্রে দেখে একবার বোনের কান্না মিশ্রিত মুখটা। উষা আর দাঁড়ায় না সেখানে, আরিশাকে উদ্দেশ্য করে বলে, আপু আমার মাথা ব্যথা করছে, ঘুমোতে গেলাম, সাবধানে যেও, কাল দেখা হবে। কোনো মতে ধরা গলায় কথাটা শেষ করেই রুমের দিকে পা বাড়ায় উষা।